সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, তোমরা সবাই জানো। এবং এই পরীক্ষা যেহেতু এমসিকিউ এর উপর হবে, তাই আমরা চেষ্টা করতেছি তোমাদের এই ক্লাসগুলো, এমসিকিউ পরীক্ষার আগের যে ক্লাসগুলো, এগুলো এমসিকিউ এর উপর নেওয়ার জন্য। তো গত ক্লাসে আমি একটা বোর্ডের এমসিকিউ পড়িয়েছিলাম তোমাদেরকে। আজকের দিনাজপুর বোর্ড 2019 পড়াবো। তো প্রশ্নটা তোমাদের সামনে যদি তোমরা রাখো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দিনাজপুর বোর্ড 2019। আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? রাজস্ব স্বীকৃতি নীতি, মিলকরণ নীতি, চলমান প্রতিষ্ঠান ধারণা, হিসাবকাল ধারণা। উত্তর হবে হিসাবকাল ধারণা। হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা কোনটি? GAAP, FASB, AICPA, SEC, FASB। উত্তর হবে। ব্যবসায়ীর সম্পদের উপর মালিকের অধিকারকে কি বলে? অপশান আছে মালিকানা সত্ত্ব, সম্পদ, দায়, আয়। উত্তর মালিকানা সত্ত্ব। অনাদায়ী পাওনা প্রভাবিত করে আয় বিবরণীকে, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের দিকে প্রাপ্য হিসাবকে। রোমান 1, 2, 3 দেওয়া আছে, আর তিনটার উত্তর ঘতে দেওয়া আছে। উত্তর হবে ঘ, অর্থাৎ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সম্পদের দিক, প্রাপ্য হিসাব, তিনটাই হবে উত্তর। প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পেলে তাকে কি বলা হয়? প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পেলে তাকে প্রাপ্ত বাট্টা বলা হয়। অতিরিক্ত অবচয় ধার্য করা হলে একদিকে সম্পত্তি কম দেখানো হবে, অন্যদিকে মালিকানা সত্ত্ব কম দেখানো হবে। সম্পত্তির পরিমাণ কম দেখানো হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কম দেখানো হবে। এই দুটোই উত্তর। আরেকটা আছে আয় বেশি দেখানো হবে, এটাই উত্তর হবে না, তাই খ নাম্বারটাই হবে উত্তর। একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলে? মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে বলা হবে পুস্তক মূল্য বা বই মূল্য। নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়? কার্যপত্র হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়। খতিয়ান আছে উত্তর, আর্থিক অবস্থার বিবরণী আছে, সমাপনী দাখিলা আছে, এই 4টা উত্তর দেওয়া আছে। উত্তর হবে কার্যপত্র। একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের কারণ কি কি? কম ব্যয়বহুল, মুনাফা নির্ধারণ অধিক নির্ভরযোগ্য, হিসাব শাস্ত্রে কম জ্ঞান সম্পন্ন লোকের ব্যবহার। উত্তর হবে রোমান 1 আর রোমান 3 যেটাতে আছে, অর্থাৎ খ, কম ব্যয়বহুল, হিসাব শাস্ত্রে কম জ্ঞান সম্পন্ন লোকের ব্যবহার। বাকিতে পণ্য বিক্রয় হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? বাকিতে পণ্য বিক্রয় করলে একদিকে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, আর বিক্রয়টা যেহেতু আয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি কতে আছে, এটাই হবে উত্তর। ডেবিট নোটের জন্য কোন বই প্রয়োজন? ডেবিট নোটের জন্য ক্রয় ফেরত বই। উত্তর ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত, ক্রয়, বিক্রয়, আরও 3টা অপশান দেওয়া আছে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো ফলাফল নির্ণয় করা, এটাও সঠিক। আর্থিক অবস্থা নিরূপণ করা, এটাও সঠিক। লেনদেনের স্থায়ী হিসাব রাখা, এটাও সঠিক। এই 3টা রোমান 1, 2, 3 দিয়ে দেওয়া আছে এবং ঘতে আছে, তাই উত্তর হবে ঘ। কোন দাখিলার মাধ্যমে মুনাফা জাতীয় হিসাব বন্ধ করা হয়? মুনাফা জাতীয় হিসাব বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে, মনে রাখবে। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা। বহন খরচ 3,000 টাকা। সংস্থাপন ব্যয় 7,000 টাকা। আমরা যদি যন্ত্রপাতিকে ডেবিট করার সময় তিনটার যোগফল 40,000 টাকা, এই 40,000 টাকাকেই ডেবিট করতে হবে। প্রশ্ন হলো যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, সংস্থাপন ব্যয় 7,000 টাকা। কত টাকা যন্ত্রপাতিকে ডেবিট করতে হবে? 40,000 টাকা। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? চালানের উপর ভিত্তি করে। নগদ 25,000 টাকা ও 5,000 টাকা ব্যক্তিগত ঋণ। নগদ 25,000 টাকা আর ব্যক্তিগত ঋণ 5,000 টাকা। তাহলে মূলধনের পরিমাণ হবে 30,000 টাকা, কারণ ব্যক্তিগত ঋণটা আমরা মোট সম্পদ থেকে বাদ দিই না। ব্যক্তিগত ঋণ মোট সম্পদ থেকে বাদ যাবে না, তাই মূলধনের পরিমাণ হবে 30,000 টাকা। প্রাপ্য হিসাব 50,000 টাকা, এটা হলো প্রারম্ভিক প্রাপ্য হিসাব। আর সমাপনী প্রাপ্য হিসাব হলো 80,000 টাকা।
সমাপনী প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা, অলিখিত অনাদায়ী পাওনা ২,০০০ টাকা। তো এখান থেকে যদি আমরা ২,০০০ টাকা অলিখিত অনাদায়ী পাওনা সমাপনীটা থেকে বাদ দিই, ৮০,০০০ টাকা প্রাপ্য হিসাব থেকে ২,০০০ টাকা যদি বাদ দিই আর হবে ৭৮,০০০ টাকা। আর এটার উপর যদি আমরা ৫% ধরি তাহলে হবে ৩,৯০০। প্রশ্নটা আমি পরে বুঝিয়ে দিই। প্রারম্ভিক প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা, সমাপনী প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা, অলিখিত অনাদায়ী পাওনা ২,০০০ টাকা, প্রাপ্য হিসাবের উপরে ৫% অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সংস্কৃতি ধরতে হবে। নতুন অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সংস্কৃতির পরিমাণ কত? উত্তর হবে ৩,৯০০। বছর শেষে নিট প্রাপ্য হিসাব কত? তাহলে ৮০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা হলো প্রাপ্য হিসাব, এখান থেকে ২,০০০ টাকা একবার বাদ দিব, ৭৮,০০০ টাকা হবে। এরপর ৩,৯০০ একবার বাদ দিব, তাহলে বাদ দেওয়ার পর উত্তর হবে ৭৪,১০০। উত্তর হবে ৭৪,১০০। প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে? প্রথম তারিখে উত্তোলন করলে ৬.৫ মাসের সুদ ধরতে হবে। মাঝামাঝি সময়ে উত্তোলন করলে, তিনোটাই বলে দিই, ৬ মাসের, আর প্রতি মাসের শেষে উত্তোলন করলে ৫.৫ মাসের সুদ ধরতে হবে। একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতির বিবরণীতে আসে প্রারম্ভিক মূলধন আসবে, সমাপনী মূলধন আসবে, উত্তোলন আসবে, তিনটাই আসবে এবং উত্তর হবে ঘ। নগদান বই ও ব্যাংক বিবরণীর জেরের গড়মিলের কারণ নয় কোনটি? ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি। উত্তর হবে গ, ব্যাংকে নগদ জমা দেওয়া হলে। বাকি তিনটা হলো গড়মিলের কারণ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৭৩ টাকা, ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৭৩,০০০ টাকা। আমরা জানি এটা নগদানের ডেবিট পাশে বসে, ব্যাংক সুদ মঞ্জুর করলে নগদানের ডেবিট পাশে বসে। ৭৩ টাকার জায়গায় ওরা ৩৭ টাকা লিখেছে, তাহলে এইটা একটা ভুল। এই ভুলটা ৩৭ টাকা, এটা আবার ডেবিটই লিখে নেই, ক্রেডিটই লিখেছে। তাহলে ৭৩ টাকা সুদ মঞ্জুর করেছে, ওটা নগদান বইতে ৩৭ টাকা লিখেছে, আবার লিখেছে সেটা ক্রেডিট পাশে। তাই এই দুইটার যোগফল পুরাটাই ভুল হবে। অর্থাৎ এই দুইটা যোগ করে যা হবে ১১০ টাকা, ১১০ টাকা ওই পুরাটাই এই উভয় জেরের মধ্যে গড়মিল হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৭৩,০০০ টাকা নগদ, যার নগদান বইতে ৩৭ টাকা ক্রেডিট করা হয়েছে, এতে উভয় জেরের পার্থক্য হবে ১১০ টাকা। খতিয়ান ডেবিট উদ্বৃত্ত, খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ হলে ডেবিট উদ্বৃত্ত হয়, খরচ হলে ডেবিট উদ্বৃত্ত হয়, আয় হলে ক্রেডিট উদ্বৃত্ত হয়। তাহলে রোমান 1, 2, 3, এখানে 1 আর 2 যেটা গতে আছে এটাই হবে উত্তর। বিক্রিত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা, বিক্রয়ের উপরে মোট লাভের হার 20%। বিক্রিত পণ্যের ব্যয় আমি একটু লিখে বুঝিয়ে দিই। এটা বিক্রিত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা। প্রশ্নে লেখা আছে বিক্রয়ের উপর মোট লাভের হার 20%। অর্থাৎ ১০০ টাকা যদি বিক্রয় হয়, 20 টাকা যদি লাভ হয়, ১০০ টাকা থেকে 20 টাকা গেলে আর ৮০ টাকা। এই ৮০ টাকাটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাই আমরা এটাকে ৮০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে উত্তরটা বের হবে। ৮০ দিয়ে ভাগ করার কারণ হলো এটাও বিক্রিত পণ্যের ব্যয়, এটাও বিক্রিত পণ্যের ব্যয়। ৮০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে ১,২৫,০০০ টাকা হবে। উত্তর হবে এটাই। বিজ্ঞাপন খরচ ৪,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৪,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৪০,০০০ টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা। আমরা জানি বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ হবে, তাহলে মোট বিজ্ঞাপন খরচের পরিমাণ হলো ৫০,০০০ টাকা। বিজ্ঞাপন খরচ ৪০,০০০ টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা। ৪ বছরের জন্য, 4 বছরের মধ্যে অবলম্বন করতে বলছে, অর্থাৎ এটা 4 বছরের জন্য। তাহলে 4 বছর হলে প্রতি বছর হবে ১২,৫০০। উত্তর ১২,৫০০। ৩২৫ টাকার জায়গায় যদি ৩৫২ টাকা লিখে ভুল করা হয়, সেটা কোন ধরনের ভুল হবে? পরিপূরক, নীতিগত, বাদ পড়ার ভুল, লেখার ভুল। রেয়া মিলে দেওয়া আছে মণিহারি, এটাও আমি একটু লিখে বুঝিয়ে দিই। রেয়া মিলে দেওয়া আছে মণিহারি ৭,০০০ টাকা, প্রারম্ভিক মণিহারি আছে ১,০০০ টাকা। তাহলে প্রারম্ভিক মণিহারির সাথে যোগ হবে, মণিহারির পরিমাণ হবে ৮,০০০ টাকা।
আর সমাপনী মণিহারি এখান থেকে মাইনাস হবে, 2000 টাকা মাইনাস করলে এখানে হবে 6000 টাকা, অর্থাৎ মণিহারি খরচের পরিমাণ হবে 6000 টাকা। আরটা বলা আছে আর্থিক অবস্থার বিবরণীতে অব্যবহৃত মণিহারি কত হবে। অব্যবহৃত মণিহারি হবে যেটা আমরা বাদ দিলাম, এটা হবে অব্যবহৃত মণিহারি, অর্থাৎ 2000 টাকা। মজুরি প্রদান 500 টাকা যা ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছে। মজুরিকে ভাড়া হিসেবে ডেবিট করলে এখন আমরা ভাড়াকে ক্রেডিট করে দিব আর মজুরিকে ডেবিট করব। উত্তর হবে মজুরি হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। তো তোমরা নৈমিত্তিক আমি যে 30টা বলে দিলাম, এই 30টা তোমরা নিজেরা একবার পড়ে নিবে, আশা করি সমস্যা থাকবে না। যেগুলো অঙ্কের সেগুলো আমি বোর্ডে লিখে দেখালাম, নৈমিত্তিকগুলো তোমরা নিজেরা আরও ভালো করে পড়ে নিবে। ধন্যবাদ সবাইকে।